এক ক্লিকেই উধাও হয়ে যেতে পারে আপনার ব্যাংক ব্যালেন্স, জমানো অর্থ। আপনি কতটা প্রস্তুত সাইবার জালিয়াতিদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য? একটা অজানা নম্বর থেকে হঠাৎ ফোন আসে, আপনার এটিএম ব্লক হয়ে যাবে, এখনই কেওয়াইসি আপডেট করুন। অথবা মোবাইলে আসে একটা লিংক, আপনি 25 লক্ষ টাকা লটারি জিতেছেন, এখনই ক্লিক করুন। আপনার একটুখানি অসতর্কতা, একবার ক্লিক করা, একটা ওটিপি শেয়ার করাই যথেষ্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্টের পুরো টাকা নিমিষেই উধাও হয়ে যেতে পারে। গোটা দেশ আজ সাইবার প্রতারণার জালে জর্জরিত। মোবাইলের স্ক্রিনের উপরে একদল প্রতারক প্রতিদিন নতুন নতুন কৌশলে মানুষকে সর্বশান্ত করছে। কে কখন এই ফাঁদে পড়বেন কেউ জানেন না। এক ক্লিকেই উধাও হয়ে যাচ্ছে সাধারণ মানুষের রক্ত ঘামে উপার্জিত টাকা। ত্রিপুরাতেও ভয়াবহ হারে বাড়ছে এই সাইবার অপরাধ। আগরতলায় সাইবার থানার উদ্বোধন হয়েছে। এটা নিঃসন্দেহে সময় উপযোগী এক পদক্ষেপ। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধুমাত্র থানার উদ্বোধনে কি অপরাধ বন্ধ হবে? না, সাইবার ক্রাইম বন্ধ করতে হলে দরকার জনসচেতনতা, প্রযুক্তিগত সতর্কতা, আর দরকার আইন প্রয়োগের কঠোরতা। মানুষকে কি করতে হবে প্রতারণার হাত থেকে বাঁচতে? যদি কেউ প্রতারিত হয়ে যান তাহলে কি করবেন? এমন নানান প্রশ্নের জবাব খুঁজতেই আমাদের আজকের এই অনুষ্ঠান। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ও ভ্যানগার্ড। সাইবার ক্রাইম প্রতিরোধ ও মোকাবেলার বিভিন্ন পথ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে রয়েছেন প্রাক্তন পুলিশ আধিকারিক সমরেন্দ্র দেব এবং প্রাক্তন ব্যাংক কর্মী নিখিল দাস। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি দুজনের কাছে একটা জিনিস আগে জানতে চাইবো, আমরা বিভিন্ন বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে। সমরেন্দ্রবাবু, আপনারা কি মনে করেন যে সাধারণ মানুষের সচেতনতার অভাবই সাইবার অপরাধের মূল কারণ, বা এই যে প্রতারকরা বেশি সুযোগ পান কারণ মানুষ সচেতন নয় বলে? আর কোন ধরনের মানুষ সবচেয়ে বেশি প্রতারণার শিকার হন? প্রবীণ নাগরিকরা, শিক্ষিতরা, নাকি সাধারণ গ্রাহকরা? বলতে গেলে আমাদের সচেতনতা কিছুটা অভাব আছে। সাইবার ক্রাইম এটা একটা নতুন প্রযুক্তিতে এই ধরনের অপরাধ, এবং সেই অপরাধের কোনো ভৌগোলিক সীমাবদ্ধতা নেই। আজকে আমাদের যে অপরাধ জগতে আমরা দেখেছি যে বিভিন্ন থানা এরিয়া নির্দিষ্ট সীমার মধ্যে নির্দিষ্ট ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, কিন্তু ক্রাইম আমরা যদি দেখি সাইবার ক্রাইম সারা বিশ্ব নিয়ে একটা ভৌগোলিক এলাকা। যে কোনো জায়গার থেকে হ্যাকাররা এই ধরনের ক্রাইম সংগঠিত করতে পারে, যার ফলে আপনার এখানে মধ্যে প্রিভেন্টিভ মেজার নেওয়ারও কিছু নেই, একমাত্র জনসচেতনতাই একমাত্র বিষয় থাকে। যে জিনিসটার মাধ্যমে আমরা যদি জনগণকে সচেতন করতে পারি তাহলে গিয়ে আমরা সাইবার ক্রাইম অনেকটা প্রতিরোধ করতে পারবো। এখন জনসচেতনতা বাড়াতে গেলে আজকে আমরা যদি দেখি যে আমাদের দেশে তো বটেই, বিদেশে সব জায়গাতেই এখন এই ডিজিটাল জগৎ চলে এসছে। সেই ডিজিটাল জগতের মধ্যে মানুষ কাজ করতে গিয়ে দৈনন্দিন কাজে সমস্ত লেনদেন, ব্যাংকের লেনদেন, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে লেনদেন হচ্ছে, এবং অনলাইন ব্যবহার করে আমাদের দেশে আমরা যদি বলি বর্তমান সময়ে প্রতিদিন প্রায় 80 কোটি লোকে এই অনলাইন ব্যবহার করে লেনদেন করে যাচ্ছে, ট্রানজাকশন করছে। তো 80 কোটি লোক প্রতিদিন করে যাচ্ছে। আমরা অনলাইনে থাকছি, আমরা মোবাইল ব্যবহার করছি, স্মার্ট মোবাইল ব্যবহার করছি। সেই স্মার্ট মোবাইল তো সবসময় অন করা থাকে এবং তাদের নেট অন থাকে, তাই আমরা বলতে পারি না যে আমরা কোন সময় কোন ভুল করে ফেলবো, যে ভুলের কারণে আমাকে সেই খেসারত দিতে হবে। তাই একটা জিনিস আমাদের সচেতনতা বাড়াতে হবে, এবং সমাজের আমরা লক্ষ্য করে দেখেছি যে সমাজের যারা নাকি শহর থেকে রুরাল এরিয়াতে যারা বাস করে বা সেমি রুরাল এরিয়াতে যারা থাকে তারাই বেশিরভাগ এই ধরনের অপরাধের শিকার হচ্ছে, এবং মহিলারা, বিশেষ করে মেয়েরা এবং বয়স্ক নাগরিক যারা আছে তারা এই ধরনের
অপরাধের শিকার বেশি হচ্ছে। এই ধরনের লোকদের আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পের মাধ্যমে তাদের সচেতন করতে হবে এবং সমাজের যারা আছে তারা সবাইকে এই ব্যাপারে এগিয়ে আসতে হবে। আমাদের জগতে এগিয়ে যাবে, ডিজিটালি আমরা অনেক অ্যাডভান্স হয়ে যাব। আজকে আগের দিনের মতন আমরা থাকলে চলবে না। আমাদের ত্রিপুরা রাজ্যে আপনি একটু আগে বলেছেন যে আমাদের এখানে আগরতলা শহরের মধ্যে সাইবার পুলিশ স্টেশনের উদ্বোধন হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি যে 2018 সালে বর্তমান সরকার আসার পরেই ওনারা চিন্তা করেছেন যে অপরাধ দিনকে দিন যেভাবে বেড়ে যাচ্ছে তার জন্য ওনারা অপরাধের ইনভেস্টিগেশনের জন্য 4টা ভাগ তৈরি করেছিল। ইকোনমিক অফেন্সের জন্য, সাইবার ক্রাইমের জন্য, তারপর সিরিয়াস অফেন্সের জন্য এবং নার্কোটিক্স, এই 4টা বিভাগ আলাদা আলাদা করে সেই সব বিভাগের মধ্যে ট্রেইনড অফিসারকে নিয়ে স্কিলড অফিসার তৈরি করে আমি সেই বিষয়টা আসবো। এখন সাইবার ক্রাইমের জন্য আলাদা করে থানা উদ্বোধন হয়েছে এবং সেই বিষয়টা কতটা এবং কিভাবে লাভজনক হবে এই অপরাধ দমনে বা এই অপরাধ প্রতিরোধে, আমি সেই বিষয়টাতে আসবো সর্বানন্দ আপনার কাছে। নিখিলবাবু রয়েছেন, প্রাক্তন ব্যাংক কর্মী। নিখিলবাবু, আপনারা যখন ব্যাংকে ছিলেন তখন কি এই ধরনের সাইবার ক্রাইম ছিল কিনা আমার ঠিক জানা নেই, যতদিন আপনি হয়তো যতক্ষণ বা যতদিন আপনি ব্যাংকে কাজ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে অপরাধগুলো দিনের পর দিন হচ্ছে এবং এক একটা ধরনের হচ্ছে, আপনার কি মনে হয় এটা কি আপনার এই যে মানুষের সচেতনতার অভাবেই মানুষ এর শিকার হচ্ছেন সবচেয়ে বেশি, নাকি এর পেছনে আরো অন্য কোনো কারণ আসবে দেখেন? নমস্কার। আসলে শুধু এখানে সচেতনতার বিষয়টা না, আচ্ছা, এখানে অনেকগুলি কারণ এর মধ্যে আছে। সচেতনতা যেমন একটা বিষয়, পাশাপাশি তার যে টেকনোলজি, নতুন যে টেকনোলজিটা আসছে, মনে করেন একটা অ্যান্ড্রয়েড ফোনটাকে ব্যবহার করা, হ্যাঁ, এবং তার যে স্পেসিফিকেশনগুলি আছে এইগুলি ঠিকমতো জেনে এটাকে পরিচালনা করা, সেই ক্ষেত্রেও আমাদের কিছুটা ঘাটতি আছে। আর এখন ডিজিটালাইজেশন যেভাবে হচ্ছে, বিশেষ করে ব্যাংকিং সার্ভিস, এই ক্ষেত্রে এটার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া, আমাদের যারা ব্যাংকের যারা কাস্টমার আছেন, গ্রাহকরা আছেন, এই গ্রাহকরা এই যে নতুন ব্যাংকিং ব্যবস্থা প্রতিনিয়ত পাল্টে যাচ্ছে। আমি যখন ব্যাংকে কাজ করতাম তখন যে ভার্সনটাতে আমি কাজ করতাম কম্পিউটারে, হ্যাঁ, সেই ভার্সন কিন্তু এখন নেই। ভার্সনটা এখন পাল্টে গেছে, নতুন ভার্সন এসে যাচ্ছে, আপডেটেড ভার্সন আসছে এবং এটা কয়েক বছর পর পরে এটা পাল্টে যাচ্ছে। এই যে পাল্টানোর সঙ্গে সঙ্গে তার যে কাজকর্মের পদ্ধতিগত যে ফারাক যেমন দেখা যাচ্ছে, তেমনি আমাদের এটার সঙ্গে কাস্টমারদের একপার করার ক্ষেত্রে কিছুটা কিন্তু এখনো গ্যাপ আছে, এটা অস্বীকার করা যায় না। কারণ এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন এবং প্রায় যারা অ্যান্ড্রয়েড ফোন আছে খুব কম মানুষই আছেন যাদের জিপে বা পেটিএম বা ফোনপে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো এগুলি তাদের মানে পেমেন্ট করছেন সবাই, সবাই এগুলির সঙ্গে যুক্ত আছে। এবং এমনকি তা না, ছোটখাটো যারা ব্যবসায়ী, একবার সাধারণ ব্যবসায়ী, ফুটপাতের ব্যবসায়ী, তারাও কিন্তু মানে পেমেন্টটা নিচ্ছে। তাহলে প্রতিটা ক্ষেত্রে যেহেতু এইভাবে হয়ে যাচ্ছে, তাহলে এইটার সঙ্গে সমাজ কিন্তু আস্তে আস্তে এদিকে ধাবিত হচ্ছে, এটাকে অস্বীকার করার উপায় নেই। এই যে টেকনোলজিক্যাল আপগ্রেডেশনের সঙ্গে ব্যাংকিং ব্যবস্থার আপগ্রেডেশন, পাশাপাশি আমাদের দেশের এবং আমাদের যে সাধারণ মানুষ, যারা সাধারণ কাস্টমারও বটে, ব্যাংকের ক্ষেত্রে কাস্টমার, তাদের মধ্যে যে পরিবর্তন, দৈনন্দিন পরিবর্তন যে ঘটছে, এই ক্ষেত্রে যতটা স্পিডে আমার টেকনোলজিটা এগুচ্ছে ততটা স্পিডে আমরা মোবাইল শিক্ষিত হতে পারছি, আমরা টেকনোলজি শিক্ষিত হতে পারছি না। এইখানে একটা গ্যাপ আছে। এটা ধরো সচেতনতার অভাব না, এটা আমি সচেতন, আমি জানি, কিন্তু যে জিনিসটা আমি ব্যবহার করছি, অর্থাৎ মোবাইলটা আমার হাতে আছে, সবার হাতে মোবাইল রয়েছে এখন, কিন্তু আমি শিক্ষিত হলেই তার মানে এটা নয় যে আমি মোবাইল শিক্ষিত। মোবাইল শিক্ষা টোটালি অন্য জিনিস। কিভাবে আমি অ্যান্ড্রয়েড ফোনটাকে ব্যবহার করছি, আমি কোন জায়গায় ক্লিক করলে কি হতে পারে অ্যান্ড্রয়েড মোবাইলে, যেটা প্রথম কম্পিউটারে ছিল,
কম্পিউটার অনেকটা সহজ এখন মোবাইলে, কম্পিউটার থেকে মোবাইলটা অনেক বেশি সহজ, এক ক্লিকে 2 ক্লিকে অনেক কিছু হয়ে যাচ্ছে। কিন্তু কোন ক্লিকটা আমি জেনে শুনে করছি, কোন ক্লিকটা অজানায় করছি, কোনটা আমার রিপোর্ট দেখে আনতে হবে, এটার জন্য মোবাইল শিক্ষাটা খুব বেশি জরুরি। মোবাইলে যদি শিক্ষা 100% না থাকে তাহলে কিন্তু বিপদ আসতে পারে। আসবো আপনার কাছে আমি আরেকবার, কিন্তু সমানবাবু, ত্রিপুরার সাইবার ক্রাইমের প্রবণতা কেমন দেখছেন আপনি? কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করছিলাম যে শুধু ত্রিপুরা নয়, গোটা ভারতবর্ষে বলুন বা গোটা পৃথিবীতে এখন সাইবার ক্রাইম দিন দিন বাড়ছে এবং তার চেহারা পাল্টাচ্ছে প্রতিনিয়ত। বিগত কয়েক বছর কিভাবে পরিবর্তন হয়েছে এবং আজকাল কি কি ধরনের নতুন পদ্ধতিতে প্রতারণা হতে দেখছেন? ত্রিপুরাতে সাইবার ক্রাইমের আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে 2022 সাল থেকে 2024 সালের মধ্যে প্রবলভাবে সাইবার ক্রাইম বেড়ে গেছে। আজকে আমরা 2022 সালের পরিসংখ্যানে আমরা লক্ষ্য করেছি যে সাইবার ক্রাইম রিপোর্ট হয়েছে 9619টা 2022 সালে। আচ্ছা, কিন্তু এইটাই 2024 সালে 3 গুণ বেড়ে প্রায় 31,000 ইনসিডেন্ট রিপোর্ট হয়েছে। এটা কি অল ওভার ইন্ডিয়াতে না ত্রিপুরাতে? শুধু ত্রিপুরাতে। এখন একটা জিনিস হচ্ছে কি, আমাদের যে কি করে এত কিছু সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি, আসলে সাইবার ক্রাইমের ব্যাপারে 24/7 একটা হেল্পলাইন নাম্বার আছে। সেই হেল্পলাইন নাম্বারের মধ্যে 112 ত্রিপুরার ক্ষেত্রে এই 112 ব্যবহৃত হচ্ছে, আর একটা নাম্বার হচ্ছে 1930 এই দুইটা সংখ্যায় যে কোনো লোক যারা সাইবার ক্রাইমের শিকার হবে তারা এই দুটো নাম্বারে ফোন করলে পরে সাথে সাথে ওনার ফোনটা রিসিভ হচ্ছে এবং এই কেসটা রিপোর্ট হচ্ছে, সংখ্যাটাও বেড়ে যাচ্ছে। তখন ওনার সঙ্গে যোগাযোগ করবে সাইবার ক্রাইমের সেল থেকে বা ইউনিট থেকে, তারা যোগাযোগ করবে এবং কেসটা নিয়ে নেবে। এখন এইভাবে আমরা লক্ষ্য করেছি যে 2022 সালের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানের 3 গুণ বেড়ে 24 সালে হয়েছে। এখন তো আরো অনেক বেশি বেড়ে গেছে। তো এই ডিমান্ডের উপরে ভিত্তি করে আমাদের আগরতলাতে সাইবার পুলিশ স্টেশন উদ্বোধন হয়েছে এবং সেই সাইবার পুলিশ স্টেশনে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে সাইবার সেল তৈরি হয়েছে, বিভিন্ন থানাতেও সাইবার সেল তৈরি হয়েছে। কিন্তু ইনভেস্টিগেশনটা এক্ষণে আমাদের আগরতলা যে সাইবার পুলিশ স্টেশন আছে সেখান থেকে ইনভেস্টিগেশনটা হচ্ছে। এখানে ইনভেস্টিগেশনের জন্য স্কিল্ড অফিসার তৈরি হয়েছে। তাহলে কি মানে যদি এখন আমাদের প্রত্যন্ত এলাকায় যদি কোনো ধরনের কারোর সঙ্গে কোনো প্রতারণা হয়, আমি ধরে নিলাম সাবরুম বা ধর্মনগর বা শিলাচুরিতে হলো, তাহলে কি সেটার তদন্ত কি সেন্ট্রালি আগরতলা শহরের আগরতলা সাইবার থানা থেকে হবে, নাকি সেখানে যে লোকাল যে থানা আছে ওইখানে লোকাল থানা তো কেস টেক আপ করবে? কেসটা টেক আপ করে তারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশন স্টার্ট করে দেবে। এট দি সেম টাইম তারা রিপোর্ট করবে এটা আমাদের সেন্ট্রালি আগরতলা সাইবার পুলিশ স্টেশনে এবং এখান থেকেও তারা এক্সপার্ট টিম যাবে, গিয়ে ওই কেসটা হয়তো তারা এখানে টেক আপ করে নিয়ে আসবে, কারণ উপরের অর্ডার যদি হয় টেক আপ করে নিয়ে আসবে। যে জিনিসটা আমরা দেখেছি, একটা এই ধরনের কেস রিপোর্ট হয়েছিল ইয়েতে কদমতলা পুলিশ স্টেশনে, সেই কেসটা ডিটেক্ট হয়েছে পরবর্তী সময় এবং এই ধরনের অনেক কিছু কেস আছে যেগুলা এখন আমাদের আগরতলাতে যে থানা আছে সেই থানার মাঝে সারা ত্রিপুরাতে তারা গিয়ে ইনভেস্টিগেশন করতে পারবে, এভাবেই তারা অ্যাড্রেস করবে। ওকে, তাহলে যে কোনো জায়গায় গিয়ে সেটা ইনভেস্টিগেশন হবে এবং আমরা ধরে নিতে পারি এই মুহূর্তে তাহলে যে সাইবার ক্রাইমের যে ঘটনাগুলো যেটা আপনি বলছিলেন যে 31,000-এর ওপর 2024 সালে ছিল, এখন আরো বেড়ে গেছে বলে আপনি ধারণা করছেন। এখন এই যে রেজিস্টার্ড কেসগুলো, এই কেসগুলো আরো দ্রুত তার কোনো সুরাহা বেরিয়ে আসবে বলে আপনি মনে করেন এই থানাটা উদ্বোধন হওয়াতে? আমাদের যে ম্যান পাওয়ার আছে এখানে বর্তমানে তো প্রায় আমাদের ম্যান পাওয়ারের মধ্যে 150 জন অফিসার, ট্রেইনড অফিসার আছে এবং আরো স্টাফ আছে 13 জন ট্রেইনড সাইবার সেলে। ওকে, হ্যাঁ, সেই অফিসার
তারা তাদের কাজ করে যাচ্ছে। এখন যত ক্রাইম বাড়বে, অফিসার সংখ্যা বাড়বে, এবং আরেকটা জিনিস হচ্ছে সাইবার ক্রাইম এমন একটা ক্রাইম করার যত তাড়াতাড়ি রিপোর্ট হবে তত তাড়াতাড়ি কেসটা ডিটেক্ট করা সম্ভব হবে। যখন দেরি হয়ে যাবে তখন এই বিশেষ করে এটা হচ্ছে ফ্রড, অর্থনৈতিক প্রতারণার শিকার যখনই হবে, এই প্রতারণার অর্থটাকে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে দেবে। এটা ত্রিপুরাতে থাকবে না, এটা হয়তো ভারতবর্ষেই থাকবে না, ভারতের বাইরে চলে যাবে। তাইলে ট্র্যাক ডাউন করে এটাকে নিয়ে আসতে গেলে যথেষ্ট সময়ের দরকার এবং এক্সপার্টাইজড দরকার। তো এইগুলা করে এখন বলা যাবে না যে ততদিনের মধ্যে এটা সুরাহা করা সম্ভব হবে। তবে আমাদের এখানে মধ্যে আমরা যা দেখেছি, আমাদের রাজ্যে 123খানা সাইবার ক্রাইম কেস রিপোর্ট হয়েছে। এই 123খানা কেস পিএস এর রেজিস্টার্ড কেস, তার মধ্যে 74 জন অপরাধীকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। মানে 123টা কবে? এটা এই আমাদের রাজ্যের আর কি, আমাদের রাজ্যে, মানে অ্যাজ অন ডেট আজকে অব্দি। আরো 31,000 প্লাস যেটা বলছিলেন আপনি, সেটা কিসের পরিচয়? এটা তো ধরেন না ফোন করেছে, হেল্পলাইনে ফোন করেছে, রিপোর্ট করেছে আমার এরকম একটা হয়েছে। এটা হয়তো কেস নেওয়ার মতন পরিস্থিতিও হয় নাই, কিন্তু কমপ্লেনটা হয়েছে এতগুলো। ওকে, 31,000 প্লাস কমপ্লেন ছিল 2024-এ। বলছেন পিএসএ কমপ্লেন হয়েছে 123 কেস রেজিস্টার্ড হয়েছে। ওকে, এটা অ্যালার্মিং তাহলে, কারণ 31,000 যদি কমপ্লেন হয়ে থাকে, বা তাহলে কি মানুষ শুধু 112 কিংবা 19-30-এ ফোন করে বলছেন যে আমার সঙ্গে ফ্রড হয়েছে, বা মানুষ কি ফ্রড কোনটা আর কোনটা হয়তো দেরি হচ্ছে, ডিলে হচ্ছে, সেটার পার্থক্য হয়তো বুঝতে পারছেন আপনি বলছেন। কারণ 31,000 আর 123, সেটা তো মানে আকাশ পাতাল পার্থক্যটা অনেক। কারণ যখন হেল্পলাইনে ফোন করছে তখনই একটা নাম্বার এন্ট্রি হয়ে যাচ্ছে, ওকে, অটোমেটিক একটা নাম্বার এন্ট্রি হয়ে যাচ্ছে, সেই নাম্বারটা তো বেড়ে যাচ্ছে। এই নাম্বারটা কগনিজেন্স নেওয়ার মতন অপরাধ হয়েছে কিনা এটা তো পরবর্তী সময় দেখা যাবে। সেটা 123টা, এর জন্য এটা ওকে। 123টার মধ্যে 74টা আপনি বলছেন সলভ হয়েছে, সুরাহা হয়েছে, তাহলে 74 জন গ্রেপ্তার হয়েছে। ওকে, গ্রেপ্তার হয়েছে। তার মানে তো পুলিশের কাজ দিতে হবে, তারপর বাকিটা কোর্ট বিচার করবে। এখন নিখিল বাবু, এই যে যেটা বলছেন, মানে মানুষ 74 জন গ্রেপ্তার হয়েছে, 123 জন সেখানে কেস হয়েছে, পুলিশ কেস হয়েছে। মানুষ কি ধরনের ভুল করে? আপনারা তো ব্যাংক স্টাফ, এখন আর্থিক প্রতারণা, এটা মানে ফ্রড। এখন মানুষ কি ধরনের ভুল করে যার সুযোগ প্রতারকরা সবচেয়ে বেশি নেয়, এবং সাইবার প্রতারণার জন্য মানুষের কোন ভুলগুলোকে সবচেয়ে বেশি কাজে লাগানো হয়? ব্যাংকে থেকে আপনারা কি দেখেছেন? এক নাম্বার যে ভুল, এটাকে আমি মানে বিভিন্ন ক্ষেত্রে যেটা আমরা বলে থাকি, সেটা হলো ওটিপি শেয়ার করবেন না কোনোভাবে। কিন্তু অবচেতন মনে শিক্ষিত মানুষও এই কাজটা করে দিয়ে। এখন দেখুন, পরিস্থিতি এমন ভাবে তৈরি হয় ওটিপির ব্যাপারটা। আমি সাধারণত বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি দাঁড়িয়ে আছি কোনো একটি শপিং মলের কাউন্টারে, যেখানে আমাকে বলা হয়েছে আপনার ফোন নাম্বার দিন, তারপর আমি বিলিং হবে। সেটা নিয়ে আমার প্রশ্ন আছে যে আমার বিল করার জন্য ফোন নাম্বার কেন প্রয়োজন হয়? আমি যুগের সাথে তাল মিলিয়ে সেখানে আমার ফোন নাম্বার দিলাম। তারপর আমার ফোন নাম্বার দিয়ে বলা হচ্ছে যে আপনার যে আগে যে কেনাকাটা করেছেন সেখানে তার জন্য স্যার আপনার 50 পয়েন্টস আছে, বা যাই পয়েন্টস আছে আপনার 100 টাকা ডিডাকশন হবে। আপনি কি সেটা করতে চান? আমি করলাম। আপনার মোবাইলে একটা ওটিপি গেছে, ওটিপিটা দিন। আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে লোকটা, আমি তাকে ওটিপিটা দিলাম, তারপর সে আমার সেখান থেকে আমার বিল থেকে 100 টাকা ডিডাক্ট করবে। এখন সেই ওটিপিটা পরে সে কোনো কিছুতে কাজে লাগাবে কিনা আমি কি করে বুঝবো? তাহলে কি আমি সেই টাকাটা ছেড়ে দেবো? দেখুন, এই যে পরিস্থিতি তৈরি হয়। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আমি কোনো কিছু ফাইন্যান্সে কিনতে গেলাম। এখন আজকাল ফাইন্যান্সের অনেকগুলো ঝামেলা আছে যেগুলো করতে গেলে ইয়ে করে, এবং সেখানে একজন ফাইন্যান্সের যে রিপ্রেজেন্টেটিভ, উনি আমার মোবাইল নিয়ে সবকিছু নিজেই করে দিলেন। করে দেওয়ার পর ওখানে ওটিপি আসছে, ওখান থেকে উনি ওটিপি থেকে উনি নিয়ে কাজ করলেন। না করলে আমি ফাইন্যান্সটা পাচ্ছি না, আমি করাতে পারছি না। তো আমাকে বলছে শেয়ার করতে। আমার মোবাইল যদি আমার হাতেও থাকে, আমাকে বলছে শেয়ার, আপনি দেখুন মোবাইল গেছে আপনার মোবাইল একটা অমুক কোম্পানির এসছে, যে কোম্পানি থেকে আমি ফাইন্যান্স করছি, তাহলে সেটা গেছে, তাহলে আমি এটা শেয়ার করছি। এখন এই শেয়ারিংও কি কোনো ধরনের সমস্যা হচ্ছে, নাকি আমি বাড়িতে আছি বা কাজে আছি, আমাকে অজানা কোনো একটা জায়গা থেকে নাম্বার পাঠিয়ে বলছে ওটিপি শেয়ার করতে, সেটা সমস্যা হচ্ছে?
না, এখনো যে বিষয়টা হলো ওটিপির সমস্যা। আমরা এই ওটিপির সমস্যাটা কিন্তু শুধু আপনি যেটা বলছেন এখানে শেয়ার করার ব্যাপার, এটা কিন্তু হয়। এটা কিন্তু আজকালকার যুগে এটা একটা নর্মাল ব্যাপার একদম। আমি যেটা বলতে চাই, মনে করেন আমি একটা জিনিস কিনলাম, অনলাইনে অর্ডার করলাম, আমার বাড়িতে কোনো একটা কোম্পানি, তার যে ফ্লিপকার্ট হোক বা যে কোনো কোম্পানি হোক, তারা 800 টাকা মানে আমার যে জিনিসটা দিতে আসলো। দেওয়ার সময় আমি বললো যে আমার মানে আপনার ওটিপি আছে, আপনার মোবাইলে ওটিপি ডেলিভারি দেওয়ার জন্য, তখন ওটিপিটা আমার দিতে হয়, না হলে তো আমি জিনিসটা পাবো না। হ্যাঁ, এই ক্ষেত্রে তো আমার না দিয়ে উপায়ও নেই। কিন্তু এখানে আমার মনে রাখতে হবে, আমি যাকে দিচ্ছি সঙ্গে সঙ্গে তাকে দেওয়ার পর আমার যে ওটিপিটা আছে, আমার মোবাইলে যে মেসেজটা আছে, সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে হবে। আচ্ছা, এটাকে আমি রাখবো না। এটা কিন্তু ডিলিট করার কথা বলা হয়। আচ্ছা, এটাকে খুব মানে যদিও এটা অটোমেটিক ডিলিট হয়, কিন্তু আমার অনেকক্ষণ সময় পরে হয়, তার আগে আমাকে এটা ডিলিট করে দিতে হবে। এটা হলো আমার প্রথম রেমেডি। দ্বিতীয়ত হলো আমি একটু দর্শক বন্ধুদের আর একটু স্পষ্ট করে বলতে চাইবো, আপনি যে জিনিসটা বোঝালেন যে কেউ যদি আমাকে ওটিপি, আমার মোবাইলে যদি কোনো ওটিপি আসে এবং সেটা যদি সেখানে যেটার জন্য হোক, ডেলিভারির জন্য হোক বা কেনাকাটার জন্য হোক, যেটার জন্য হোক, সেই ওটিপিটা আমার মোবাইলে এলো, আমি ওটিপি নাম্বারটা কাউকে বললাম, শেয়ার করলাম, করে আমি আমার মোবাইল থেকে সেই মেসেজটা ডিলিট করে দেবো। ওকে, এটা প্রথম রেমেডি বলছি। এরপরে এটা হলো একটা, এটা হলো আমি মানে অনসাইট হইতে, আমি যাকে দিচ্ছি আমি সে আমার সামনে দাঁড়িয়ে, কিন্তু আমার যেটা অনসাইট, আমার বাইরে কোনো একজন থেকে আসলে তাকে কোনোভাবেই ওটিপি শেয়ার করা যাবে, যেই হোক। আমি যাকে দেখছি না, যাকে চিনছি না, হঠাৎ করে কোনো কারণে আমাকে ওটিপি। আরেকটা বিষয়, ব্যাংকের নাম করে ফোন করা। ব্যাংকে কখনো ফোন করে না, কোনো ব্যাংক ফোন করে। আচ্ছা, ব্যাংক কোনো ফোন করে না, ব্যাংক ওটিপির জন্য ফোন করে না, অন্য কোনো সার্ভিসের জন্য কি ব্যাংক ফোন করে? অন্য করে, এবং এটা মেসেজ পাঠায়। আচ্ছা, হ্যাঁ, মেসেজ তার যদি তার মেসেঞ্জারে মানে পাঠাতে পারে, হ্যাঁ, বা মেইলে পাঠাতে পারে, এটা হলো আলাদা কথা। কিন্তু ওটিপির জন্য বা এই ধরনের কোনো কিছুর জন্য হ্যাঁ, ব্যাংক কোনো সময় ওটিপি চায় না, এবং এই ধরনের কোন এটিএম কোন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে, আপনার এটিএম ব্লক হয়ে যাবে, এটিএম নাম্বার ব্যাংক কি এই ধরনের কিছু করে? যদি এরকম পরিস্থিতি আসেও পরিষ্কার এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করবেন না। কারণ ব্যাংক শুধু কেবল এই ক্ষেত্রে একটা জিনিসই চাইতে পারে, সেটা হলো কেওয়াইসিটা আপনার আপডেট আছে কিনা। তার জন্য তো আমাকে ব্যাংকে গিয়ে করতে হবে, কিন্তু আপনাকে কোনোভাবেই ওভার টেলিফোন আপনি কোনো কিছু শেয়ার করবেন। ওকে, তাহলে প্রথম হচ্ছে ওটিপি আপনি বললেন। ওকে, আর নেক্সট আর কিছু মানে এছাড়া আর কোনো কিছু কি আমাদের? এরপরে আরেকটা বিষয় আছে, এখন যেটা ইদানিং যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে, ইদানিং ট্রেন্ডটা কিন্তু শুধু কেবল ব্যাংকের বিষয় তো না, ব্যাংকের টাকা যাচ্ছে, হ্যাঁ, কিন্তু ব্যাংক মানে আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন টাকাটা, একদম, হ্যাঁ, আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন, আপনাকে ব্ল্যাকমেলিং করে নেওয়া হচ্ছে। এই যে বিষয়টা, এইটা তো ব্যাংকের হাতে নেই। এটা কিন্তু ব্যাংকের হাতে নেই, ব্যাংকের যখন কিছু করা থাকে না। কিন্তু এটা করতে পারে পুলিশ ডিপার্টমেন্ট, উনি হয়তোবা যেটা বুঝতে পারছেন, কিন্তু পুলিশ কিছু করার নেই। আচ্ছা, এটা মজার ব্যাপার। আচ্ছা, তার কারণ হলো কি জানেন, পুলিশ ডিপার্টমেন্টে কখন আসছে এটা, যখন টাকাটা হাত থেকে বেরিয়ে গেল, তখন ডিডাকশন হয়ে গেল, ব্যাংকের থেকে নেই, ব্যাংকে নেই টাকাটা। যে যার কাছ থেকে টাকাটা নিচ্ছে তার কাজটা প্রথম কি কাজটা থাকা দরকার, তার প্রথম কাজটা দরকার ছিল সে যদি বুঝতে পারে, না পারলে তো কিছু করারই নেই, তার গেল। যদি বুঝতে পারে, সঙ্গে সঙ্গে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে, ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে তার অ্যাকাউন্টটাকে, হ্যাঁ, মানে তার ট্রানজেকশনটাকে সাসপেন্ড করতে হবে। এটা প্রথম দায়িত্ব। বা মানে যদি মানে এটিএম কার্ডের মাধ্যমে যায়, তাহলে এটিএম কার্ডটার ব্লক করার ব্যবস্থা আছে, এটা করতে হবে। আচ্ছা, এইটা দুটা কাজ করতে হবে। এখন টাকা গেল, যদি টাকা যায়, তাহলে যেখানে গেল সেই টাকাটা যদি ওই অ্যাকাউন্টে যতক্ষণ থাকবে, ততক্ষণ যদি মধ্যে যদি
ক্লেমটা করতে পারে, রিপোর্টিংটা হয় সাইবার ক্রাইমে, তখনই তাদের পক্ষে ট্রেস আউট করে এটাকে উদ্ধার করা সম্ভব, নাইলে কোনোভাবেই পুলিশ ডিপার্টমেন্ট সাইবার ক্রাইমের পক্ষে এই টাকা উদ্ধার সম্ভব। তাহলে এই গোল্ডেন সময়টা কতটা, মানে যেমন আমাদের হার্ট অ্যাটাকের সময় বলা হয় যে গোল্ডেন আওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা আছে, সময় আছে, আনতে পারলে চিকিৎসকরা চেষ্টা করতে পারেন, সেখানে এই টাকাগুলি মানে এটা খুব একটা বেশি সময় লাগে। যদি যে অ্যাকাউন্টটাতে টাকাটা যায়, সাধারণত বড় অ্যাকাউন্টে যায় না, আচ্ছা যা আমরা দেখেছি এই আগরতলা সাইবার ক্রাইমে, আমি মানে এই অফিসটাতে আমার বেশ কিছুদিন যাওয়ার সুযোগ হয়েছে, তারাও আমাকে ডেকেছেন বা আমিও বিভিন্ন কেস নিয়ে গেছি, এবং দেখা গেছে কি মানে এই যেই সব অ্যাকাউন্টে যায় বেশিরভাগ হলো ইউপি এবং বিহারের সাধারণ গরিব মানুষের অ্যাকাউন্টে যায়। হ্যাঁ, তাইলে এই অ্যাকাউন্ট থেকে টাকাটা উদ্ধার হতে একটু সময় লাগে। আচ্ছা, তাহলে এই সময়টা মানে পরদিন অফিস খোলা যদি রাত্রে হয়, ঘটনা ইয়া হয়, বা এই দিন হলো সঙ্গে সঙ্গে যাওয়া, দিনের বেলা অফিস টাইমে এলে সঙ্গে সঙ্গে যোগাযোগ করা ব্যাংকে, আর যদি রাত্রিবেলা বা অন্য সময় হয় পরদিন সকালে অফিস খোলার সঙ্গে সঙ্গে যদি যাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ব্লক করে দিয়ে টাকাটা ফিরিয়ে আনা যায়। তবে এই ফিরানোর পরিমাণটা নেহাত কম। ওকে, মানে গ্রাহকরা কি কোনোভাবে বোঝার, মানে কিভাবে বুঝবেন যে আমি ফ্রড হচ্ছি? মানে ধরুন আপনি যেটা বলছেন যে গোল্ডেন আওয়ার, এখন টাকা কেটে গেল, ফ্রড হয়ে গেল, সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু কোনোভাবে গ্রাহকরা কি বুঝবেন যে কেউ তাদের সঙ্গে প্রতারণা হতে চলেছে, মানে করতে চলেছে, বা কোন ধরনের লক্ষণ কি মানে টের পাওয়া যায়? বোঝা যায়, কথাবার্তা তো বোঝা যায়। আচ্ছা, কথাবার্তা যখন বলে তখন প্রথম মনে করুন যে সে ইংরেজিতে কথা বলছে বা হিন্দিতে কথা বলছে, যদি আপনি বুঝতে না পারেন তাইলে দেখবেন যে সে বলবেন যে আমি এটা বুঝি না, তখন সে হয়তো হিন্দিতে কথা বলবে। হিন্দিটা যদি না বোঝে, সে বাংলাতে আরেকজনকে আনবে কথা বলার জন্য। আচ্ছা, তারা কিন্তু মানে কয়েকটা ভাষায় ট্রেন থাকে এবং একাধিক ব্যক্তি যার সঙ্গে একসঙ্গে থাকে, মানে অফিস অফিসটাকে চালিয়ে তারা এই কাজটা করে যাচ্ছে। ফলে তাদের কাছে কিন্তু এগুলি আছে, এবং কথাতেই বোঝা যায়। তাকে যদি একটু মানে প্রশ্ন একটু মধ্যে নিয়ে যাওয়া হয়, তাইলে কিন্তু বোঝা যায় তার মধ্যে অসংলগ্ন কথাবার্তাগুলি বেরিয়ে আসে। ঠিক তখনই তার সঙ্গে আর কোন রকম কথা না বাড়িয়ে ফোন কেটে দেওয়া ভালো, নয়তো কোনো কিছু তার সঙ্গে শেয়ার করা উচিত নয়। আমার অবশ্যই ব্যাংক থেকে যদি ফোন হয়ে থাকে তাহলে তো ব্যাংক কখনো কোনো কিছু মানে ওভার দ্য ফোন করে ব্যাংক কোনো সময় আপনার নথিপত্র বা কোনো নাম্বার চায় না। যদি চেয়েও থাকে আপনি অবশ্যই বলতে পারেন আমি ব্যাংকে গিয়ে দিয়ে আসবো। কখনো ওভার দ্য ফোন কোনো ওটিপি শেয়ার করবেন না, কোনো ধরনের কোনো কিছু আপনি দেবেন না, কোনো তথ্য দেবেন না। ওকে, আসবো আপনার কাছে। সুমনবাবু, এই যে একজন ব্যক্তি যদি সাইবার প্রতারণার শিকার হন, আমরা তো বলছি অবশ্যই প্রতিরোধ করার কথা বলছি। প্রতিরোধ কিভাবে করবে? আমরা সচেতন যত মানুষ হবে তত বেশি প্রতিরোধ হবে। কিন্তু একজন ব্যক্তি যদি সাইবার প্রতারণার শিকার হয়ে যায়, তাহলে তাকে প্রথম কি কি করতে হবে, কোথায় অভিযোগ করবেন, এবং এই যে 1930 বা 1930 হেল্পলাইন নাম্বার, সেটা কতটা কার্যকর? সেখানে ফোন করলে পরে সঙ্গে সঙ্গে কি হয়, বা 112-তে ফোন করলে পরে সঙ্গে সঙ্গে কি হয়, মানে কে ফোন করে দ্রুত কি ব্যবস্থা নেওয়া হয়? এটা তো 24 ঘন্টার জন্য এটা আমাদের একটা হেল্পলাইন, এবং ওইখানে রিপোর্ট করার সাথে সাথে তারা পার্টিকুলারসটা নিয়ে নেবে, নিয়ে যদি ব্যক্তিগতভাবে সে পুলিশ স্টেশনে যাওয়ার সুবিধা থাকে তাহলে যাবে, আর যদি ব্যক্তিগতভাবে তার যাওয়ার অসুবিধা হয় তাহলে সে বলবে যে আমি তো বেরোতে পারছি না, আমার এই অসুবিধা আছে। তখন ওইখান থেকে কনসার্ন পুলিশ স্টেশনকে নির্দেশ দিয়ে ওই তার সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এবং পরবর্তী পদক্ষেপটা নিয়ে নেবে। ওকে, নিখিলবাবু, এই যে ব্যাংকে কতক্ষণ সময়, আমি এখন অনেক সময় মানুষ তো সঙ্গে সঙ্গে টের পেল, এবং আমরা ওখানে অবশ্যই বলতে পারি কিছুদিন আগে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, সেখানে একজন যার সাথে প্রতারণা হয়েছে উনি এসেছিলেন আমাদের সাথে, এবং একবার নয় আমরা দুবারই করেছিলাম। উনি সাধারণ একটা রেলওয়ে টিকিট কাটা নিয়ে টাকাটা রিফান্ড হওয়া নিয়ে সেখান থেকে প্রতারিত হয়ে গেছিলেন। তারপর যদিও আমাদের সাইবার ক্রাইম থেকে ওনাকে ট্রেস করা গেছে কোথায় ওনার টাকাটা গেছে, কিন্তু তারপরে সেটা নিয়ে অন্য বিষয় হয়েছে। পুলিশ থানাতে ওনাকে কয়েকবার যেতে হয়েছে, এবং সেখানে একটা এই সর্ট অফ নেগোসিয়েশন টাইপের হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, সেটা অন্য বিষয়। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক কি করতে পারে? ব্যাংক কত তাড়াতাড়ি ব্যাংকে ইনফর্ম করলে পরে
ব্যাংকের হাতে কিছু থাকে না, ব্যাংকে যদি ইনফর্ম করা হয়, ব্যাংকের দায়িত্ব হলো সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া। আচ্ছা, সঙ্গে সঙ্গে কোন অ্যাকাউন্টটা ব্লক হবে? যেটাতে মানে আমার অ্যাকাউন্টটা, মানে আমি যদি প্রতারিত হই আমার অ্যাকাউন্টটা ব্লক হবে, আর যে অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার হবে দুটোটাই ব্লক করা। আচ্ছা, দুটো অ্যাকাউন্ট ব্লক করা। ওকে, যে ইয়েতে গেল এটা তো কোন অ্যাকাউন্টে গেল এটা যদি ট্রেস করতে পারে ব্যাংক, কারণ ব্যাংক সবসময় পারে না, কারণ এটা যখন যায় অনলাইনে ট্রানজেকশনটা হলে এটা ট্রেস আউট করা সম্ভব না। ওকে, না একটা টাকা যদি আমার অ্যাকাউন্ট থেকে উঠে যায়, সেই টাকাটা কোথায় গেল সেটা কোথায় গেল? অনলাইনে যখন যায়, অনলাইনে গেলে অনেক সময় এটা করা যায় না, অসুবিধা হয়ে যায় কারণ আচ্ছা, তখন এটা করতে পারে আমাদের ডাটা সেন্টার, প্রত্যেকটা ব্যাংকের ডাটা সেন্টার আছে, ব্রাঞ্চ লেভেল হয়তো হয় না, কিন্তু এটা প্রসেস আছে। এটা এমন না যে সঙ্গে সঙ্গে এটা করবে, কারণ এই ব্যাংক তো আর সঙ্গে সঙ্গে জানতে পারছে না বিষয়টা, এবং এটা ডাটা সেন্টারে ইনফর্ম করবে, ডাটা সেন্টার সঙ্গে সঙ্গে, ডাটা সেন্টারও 24 ঘন্টা খোলা থাকে, হ্যাঁ, বলে এটা করতে পারে যদি সে নিজে এই বিষয়টা সম্পর্কে তার ধারণা থাকে। কিন্তু যারা প্রতারিত হন তারা অনেকেই এই বিষয়গুলি জানেন না। স্বাভাবিকভাবে তারা ব্যাংকটা খুললে তখন ব্যাংকে যান, বা ব্যাংকের যদি কোনো অফিসার যদি তার পরিচিত থাকে বা কারো নাম্বার যদি ব্যাংকের থাকে তাহলে তার সঙ্গে যোগাযোগ করে, তাহলে এইভাবেই বিষয়টা হয়। আমরা এখনো আপডেটেড হয়ে গেছি ঠিকই, কিন্তু আমরা কিন্তু এখনো এইসব ব্যাপারে তাহলে কি করার? এখানে আমাদের সঙ্গে যেসব দর্শক বন্ধুরা রয়েছেন, যদি কখনো আপনার সঙ্গে বা আপনার কোনো প্রিয়জনদের সঙ্গে এই ধরনের প্রতারণা হয়, তাহলে প্রথমে কি করতে হবে? 112-তে ফোন করতে হবে না? এটা তো আপনি করবেন, এটা করবেন, এটা হলো একটা দিক, হ্যাঁ, কিন্তু আপনার যে কাজটা করার দরকার, হ্যাঁ, এটা সাইবার ক্রাইমের প্রতারণার পরে আপনার যেতেই হবে, কিন্তু প্রথম তো আপনার অ্যাকাউন্টটা থেকে যাতে যত যা গেছে তার বাকিটা যেন না যায়, তার জন্য প্রোটেকশন নিতে হবে। তার জন্য কত নম্বরে ফোন করতে হবে, কি করতে হবে? ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতে, বন্ধ থাকে তখন ব্যাংকের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকলেও এখানকার যিনি অফিসার থাকবেন কারোর সঙ্গে যোগাযোগ করে, এটা বললামই তো, ব্যাংক বন্ধ থাকলেও আমাদের যে ডাটা সেন্টার, প্রত্যেকটা ব্যাংকের ডাটা সেন্টার আছে, কিন্তু ব্যাংকের এখন ধরুন ব্যাংকের কর্মী, উনি এখন ওনার কাজ, অফিস কাজ ছেড়ে বাড়িতে গেছেন, ওনার পার্সোনাল টাইমে কেউ ফোন করে বললো যে আমার সঙ্গে এরকম ফ্রড হয়ে গেছে, উনি কত অ্যাক্টিভলি সেটার সাধারণত করে সেটা এখন হলিডে, ব্যাংকের হলিডে, অফিসার চিনি না, আমি একজন গ্রামের সাধারণ মানুষ, এই ক্ষেত্রে কোনো একটা ব্যাংক আজকে যদি তাদেরও একদম হেল্পলাইন নাম্বার থাকতো, যে কোনো ব্যাংকিং হেল্পলাইন নাম্বার, তাহলে ওইখানেও ফোন করে ইনফরমেশনটা দিতে পারতো। এবং ব্যাংকিং হেল্পলাইন নাম্বারটা এটা ব্যাংকের আছে, প্রত্যেক ব্যাংকের আছে, আলাদা আছে, এটি ডাটা সেন্টারের নাম, যেটা বললাম ডাটা সেন্টারের নাম্বার আছে, কিন্তু আমরা আমার কাছে হয়তো সেন্টার নাম্বারটা, ব্যাপারটা এটা আমি কারোর এখানে একুজ করতে যাচ্ছি না। তাহলে কি আমাদের যদি ব্যাংকের, নিখিলবাবুর কথা অনুযায়ী যদি ব্যাংকের কোন পার্সোনালাইজ নাম্বার থাকে যেখানে মানুষ 24 ঘন্টা 24/7 সেখানে অভিযোগ জানাতে পারেন এই ধরনের কোন সাইবার ফ্রড বা সাইবার প্রতারণার ক্ষেত্রে, তাহলে আপনি যে ব্যাংকের আপনি গ্রাহক, সেই ব্যাংকের সেই নাম্বারটা আপনার কাছে অবশ্যই থাকতে হবে। এবং যদি এরকম কোনো নাও থাকে কোনো ব্রাঞ্চের, অ্যাটলিস্ট আপনাকে ব্রাঞ্চ ম্যানেজার বা সেই ব্যাংকের কোনো কর্মীর, ব্যাংক স্টাফের ফোন নাম্বার আপনার রাখতে হবে, যাতে আপনি যদি এরকম কিছু বোঝেন যে আমার সঙ্গে প্রতারণা হয়েছে বা আমার টাকা কেটে গেছে, আমি এরকম পেমেন্টটা করিনি কিছু, তাহলে সঙ্গে সঙ্গে আপনি ব্যাংকে জানাতে পারেন এবং ব্যাংক যেন কোনো ধরনের একটা অ্যাকশন নিতে পারে। ওকে, এখন ত্রিপুরায় নতুন সাইবার ক্রাইমের থানার যে উদ্বোধন হয়েছে এবং সেখানে কি ধরনের পরিষেবা, মানুষ কি ধরনের পরিষেবা পাবে সেটা নিয়ে আপনি শুরুতেই বলেছেন যে আমাদের রাজ্যে যে কোনো জায়গাতে সাইবার যদি অপরাধ হয় সেখানে থেকে সেটা হয়তো সেন্ট্রালি সেটাকে করা হবে। কিন্তু আমাদের যে ফোর্স, আপনি যে 150 জনের কথা বলছিলেন, তারা কতটা সাইবার আপগ্রেডেড? সোমেন্দ্রবাবু, আপনার কি মনে হয় অভিযোগ জানালে সেখানে কতটা প্রম্পট অ্যাকশন করতে পারবেন বলে আপনি মনে করেন? কারণ সাইবার ফ্রড তো গোটা বিশ্বে একই রকম হচ্ছে, সেখানে এখন আমার এখানে পরিষেবা নেই, আমার পুলিশ কতটা আপগ্রেডেড সেটা আমাকেও জানতে হবে। এখন একটা জিনিস হচ্ছে গিয়ে যে সাইবার ইউনিটে যেসব পুলিশ অফিসার আছে
তাদেরকে যথেষ্ট ট্রেনিং দিয়ে স্কিল্ড করানো হয়েছে এবং স্কিল্ড অফিসাররা তাদের উপরও সুপারভিশন করার জন্য অফিসার থাকে। তাদের প্রতিটা কাজের পিরিয়ডিক মূল্যায়ন হয়, সবকিছু হয়। আমি মনে করি যে যারা এইসব দায়িত্বে আছে তারাও অবশ্যই তারা দায়িত্ব পালন করবেন এবং তাদের কেসগুলা সুনামের সঙ্গেই তারা এগুলার সমাধান করবেন। তো এইটুকু আমার বিশ্বাস আছে। ওকে, এখন অনেকেই বলছে যে আজকাল বিভিন্ন আই কার্ড লিঙ্ক থাকায় মানুষের সব তথ্য খুব সহজভাবেই হ্যাকারদের কাছে চলে যাচ্ছে। এখন সেটা আধার কার্ড হোক বা প্যান কার্ড হোক বা ইভেন কি আমাদের যে কেওয়াইসি, ব্যাংকের কেওয়াইসি দিতে হয়, সেই সবকিছু মিলিয়ে মানে সব তথ্য খুব সহজেই অন্যদের হাতে চলে যাচ্ছে, সেটা আমার দেশের হোক বা দেশের বাইরের হোক। সম্প্রতি একটা হ্যাকারের ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের একটা খবরও এসছে। এখন কি মনে করেন এটা কতটা উদ্বেগজনক এবং আমাদের সব তথ্য চলে যাওয়া, লিঙ্ক হয়ে যাওয়া, এবং পাশাপাশি মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক রয়েছে সব জায়গায়, বিশেষ করে আমার ছোটখাটো কেনাকাটি করতে গেলেও মোবাইল নাম্বার সেখানে প্রদান করতে দেওয়াটা, এটা কতটা রিস্ক জোনে আমরা আছি? বাবু, আপনার কি মনে হয়? এখন মুশকিলটা কি জানেন, আমরা আমাদের সবকিছু অ্যাক্সেস হয়ে যাচ্ছে, পাবলিকলি অ্যাক্সেস হয়ে যাচ্ছে সবকিছু। এটা থেকে তো আমরা, কারণ সিস্টেমটা এরকম হয়ে গেছে। এখন আপনি যে বললেন কেনাকাটার বিষয়টা, কেনাকাটা করতে গেলে তারা চায় কাস্টমারকে ধরে রাখতে। কাস্টমারের পরিচিতি কি? তার মোবাইল নাম্বার। এখন মোবাইল নাম্বারটা পরিচিতি একটা অঙ্গ হয়ে গেছে এবং এই মোবাইল নাম্বারটার সঙ্গে যুক্ত আছে আমার অ্যাকাউন্ট, সবকিছু। হ্যাঁ, এবং এই অ্যাকাউন্টে সঙ্গে যুক্ত আছে আধার কার্ড, প্যান কার্ড। শুধু প্যান কার্ডের নাম্বারটা যদি আমার কেউ সংগ্রহ করতে পারে, তাহলে এই প্যান কার্ডটা দিয়ে আমার কি কি অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, সব কিছু ডিটেলস পেয়ে যেতে পারে। তাইলে এমনকি আমি কত টাকা ইন্টারেস্ট পাই বা আমি কত ট্যাক্স দেই ব্যাংকের, এই সব কিছু এটার মধ্যে এসে যাচ্ছে। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাতে সতর্কতাটাই হলো আমার, সাবধানতাটা হলো আমার মূল চাবিকাঠি। আচ্ছা, এইটা ছাড়া আমার মানে এই ফাঁদের থেকে নিজেকে রক্ষা করার তেমন কোনো কিন্তু সুযোগ থাকছে না। কারণ এটা এত ব্যবহারেরটা, এটা অপব্যবহার হলে অপব্যবহার হবে। হ্যাঁ, আমরা যেমন মানে ডিজিটালাইজেশন যুগে আমি যেমন সুবিধা পেয়েছি, অনেক সুযোগ সুবিধা আমার হাতের কাছে, গোটা পৃথিবী আমার হাতের কাছে। কিন্তু পৃথিবী হাতের কাছে মানে এই না যে সবকিছু আমার ফেভার। ঠিক, এখানে আমার টেকনোলজি আশীর্বাদ না অভিশাপ, সেটা আমাকে আবার চিন্তা করতে হবে এবং সেই ক্ষেত্রে সরকারেরও ভূমিকা থাকা দরকার। এইভাবে অ্যাক্সেস হয়ে যাওয়াটা সবকিছু, সেটাতে আপনি যে বললেন বিদেশ, শুধু আমাদের দেশে কেন, বিদেশেও আমাদের তথ্য চলে যাচ্ছে। হ্যাঁ, মেটা নিয়ন্ত্রণ করছে। আমি ফেসবুক বলুন, হোয়াটসঅ্যাপ বলুন, মেটা নিয়ন্ত্রণ করছে। কিন্তু মেটাটা তো আমাদের দেশে নেই, একটা মাল্টিন্যাশনাল কোম্পানি। মাল্টিন্যাশনাল কোম্পানির হাতে তো আমার সবকিছু দিয়ে দিয়েছি, আমার তথ্য যা আছে সবকিছু তার হাতে। ফলে এখান থেকে তথ্য যে আরো বড় ধরনের, আমি সাধারণ মানুষ, আমার তথ্য নিয়ে তেমন কিছু হয়তো হবে না, এটা আমি ধরে নিতে পারি। এই একটা মানে আত্মবিশ্বাস আছে। কিন্তু এইটা বড় কথা না, আমার সচেতনতা। মনে করুন আমি ব্যাংকে আমি ছিলাম, আমি এই জন্য আমি বলছি যে আমি কেন আমার সেভিংস অ্যাকাউন্ট যেটা অ্যাক্সেসেবল, এটাতে আমি বেশি টাকা রাখবো, আচ্ছা, যেটাকে আমি ব্যবহার করি জিপেতে বা ফোন পেতে বা পেটিএমে, যে অ্যাকাউন্টটাকে ব্যবহার করি সেই অ্যাকাউন্টে শুধু আমার দৈনন্দিন কাজের জন্য যে অর্থটা আমার প্রয়োজন সেই টাকাটি রাখবো, এর বেশি আমি রাখবো। বাকি টাকাটাকে আমি আলাদা অ্যাকাউন্ট রাখবো। এটা আমার মোবাইলের সঙ্গে, মোবাইলের যে আমার এই যে অ্যাকাউন্টটা যেটা অ্যাক্সেসেবল অ্যাকাউন্ট, এটার সঙ্গে যাতে যুক্ত না হয়।
এই একটা আমার প্রিকশন নিতে পারি। আরেকটা প্রিকশন হলো আমার বেশিরভাগ টাকা, আমরা সাধারণ মানুষের কথা বলছি, ব্যবসায়ী বা অন্যদের কথা আলাদা, আমাদের মতো মানুষরাই কাস্টমার বেশি বলছে, বলা চলে এটা 90%। এই 90% মানুষ কিন্তু টাকা জমায় নেয় না ব্যাংক থেকে। এই জমানোর ক্ষেত্রে আমরা যেন সবসময় আমরা চিন্তা করি ফিক্সড ডিপোজিটের মতো যে অ্যাকাউন্টগুলি আছে বা মানে এই ধরনের অন্য অ্যাকাউন্টগুলিতে যেন আমরা টাকাটা রাখি, যেখান থেকে কোনোভাবে কোনো সাইবার ক্রাইমের ফাঁদে আমার পড়নের সম্ভাবনা। ওকে, ডিজিটাল ফ্রড হওয়ার সম্ভাবনা নেই সেখানে। ওকে ওকে, অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। সমাজবাবু, এখানে আমরা সচেতন হতে পারি, মানুষের সচেতন হতে হবে, গ্রাহকদের সচেতন হতে হবে, আর প্রশাসনের আর কোন ধরনের কিছু করার বা প্রশাসনের কোন ধরনের পদক্ষেপ নেওয়ার মতো জায়গা আছে বলে আপনি মনে করেন? বিভিন্ন বিষয়ে, শুধু প্রতারণা না, এই যে আমাদের আইডেন্টিটি ডিসক্লোজ হচ্ছে বা এই যে আমাদের তথ্য বলছি সব হ্যাকারদের কাছে খুব ইজিলি চলে যাচ্ছে, এই যে বলা হচ্ছে, এই যে আমরা বলছি আমাদের ফোন নাম্বার চাওয়া হচ্ছে যে কোনো কিছু কেনাকাটি করতে গেলে, তারপর সেই ফোন নাম্বারে নতুন নতুন অনেক বিজ্ঞাপন আসছে অনেক কোম্পানি, তাহলে সেই কোম্পানিগুলোর কাছে আমার ফোন নাম্বারটা কোথা দিয়ে গেল বা যাচ্ছে, বাল্ক SMS আসছে, এইগুলো যে হচ্ছে, এর জন্য মানে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এগুলো দেখুন, যে ডাটাগুলো, আমাদের যে ডাটা বলেছেন যে এই সবগুলা ডাটাই কিন্তু এখন ওপেন হয়ে গেছে চারিদিক দিয়ে। এটা হয় বিভিন্ন কোম্পানির তরফ থেকে তারাও এগুলা দিয়ে দিচ্ছে, যার ফলে এইগুলাকে আটকানোর মতন ক্ষমতা এই মুহূর্তে নেই প্রশাসনের তরফ থেকে। আমি মনে করি যেমন এখানে মধ্যে সাইবার ইউনিট হয়েছে, সাইবার ক্রাইম যেহেতু এখানে ক্রাইমের মধ্যে সবচেয়ে বেশি চিন্তাজনক জায়গাতে এসছে সাইবার ক্রাইম, তার জন্য সাইবার ক্রাইমের যে ইউনিট আছে তাদের তরফ থেকে, পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে বিভিন্ন জায়গাতে অ্যাওয়ারনেস ক্যাম্প করা দরকার সাইবার ক্রাইমের উপরে। বিভিন্ন শিক্ষা মাধ্যমে, বিশেষ করে সেকেন্ডারি শিক্ষা মাধ্যম থেকে কলেজ স্তরের শিক্ষা মাধ্যমে ছাত্রদেরকে এই সব ব্যাপারে, সাইবার ক্রাইমের ব্যাপারে তাদের প্রাথমিক জ্ঞান দেওয়া দরকার এবং কিভাবে তারা সাইবার ক্রাইম থেকে নিজেকে মুক্ত রাখতে পারে এই ধরনের তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা দরকার। কাজেই অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে, যা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বা স্কুল শিক্ষা দপ্তর, তাদের তরফ থেকে এখন এইসব জিনিস দরকার যে পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়ানো দরকার, সো দ্যাট আমরা যেন এই ধরনের প্রতারণার শিকার না হই। ঠিক, একদম। বিপুলবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে। আপনার মনে হয় কি অ্যাওয়ারনেস ছাড়া আর কি ধরনের কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন? আমাদের অ্যাওয়ারনেসটা তো অবশ্যই জরুরি। এটা কথা আমরা মানে এটা প্রাথমিকতা যদি আমি বলি তাহলে অ্যাওয়ারনেস ঠিক আছে। এছাড়া যে আমাদের মানে এই যে মানে অ্যান্ড্রয়েড ফোন, এই ফোনটাকে ব্যবহার করার ক্ষেত্রে আর একটু সতর্ক হওয়া দরকার। মোবাইল শিক্ষা আমাদের আর একটু বেশি, হ্যাঁ, এইটাকে আরো একটু সতর্ক হওয়া দরকার। আর এখন যে বিষয়টা আসছে, এটা শুধু কেবল মানে এখন আর এই ওটিপির মধ্যে সীমাবদ্ধ কি থাকছে না, এটা কিন্তু আরো এটা অ্যাডভান্স হয়ে গেছে। এখন এমনও আসছে যেটা এই আলোচনা প্রথমে আপনি বলছিলেন যে সাইবার অ্যারেস্ট, এই যে বিষয়টা, এটা তো ব্ল্যাকমেলিং, এটা জেনে শুনে টাকা মানে ফাঁদে পা দেওয়া। এই ধরনের কোন একটা উটকো ফোন আসলে, এটা পুলিশের নামে হোক বা কোনো ডিএসপি বা সিবিআই, ইডি বা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, এটা মানে মানে আমাদের ত্রিপুরার ক্ষেত্রে যেটা হচ্ছে, এটা হলো মানে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোন একজন চিফ ইঞ্জিনিয়ারের নামে, ওয়াটার সাপ্লাইয়ের কোন একজন ইঞ্জিনিয়ারের নামে, এইরকম যার নামেই হোক, এই ধরনের ফোন আসলে এটাকে অ্যাভয়েড করতে হবে। ফোনের মাধ্যমে কখনো কোনো অ্যারেস্ট হয় না, ফোনের মাধ্যমে কখনো এই ধরনের এক্সটর্শন, এগুলো এক্সটর্শন হয়, এটা ব্ল্যাকমেলিং হয়, এই ধরনের ভাবে টাকা নিয়ে নেওয়াই হয়। অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আজ সঙ্গে থাকার জন্য। অবশ্যই আমাদের আরো বেশি অ্যাওয়ারনেস প্রয়োজন এবং অ্যাওয়ারনেসের জন্য যে কথাগুলো আপনারা বললেন, যেভাবে বললেন, সেগুলো সবাই করবে এবং সমাজকে অ্যাওয়্যার করার জন্য যেভাবে সুযোগ আমরা পাই সেগুলো অবশ্যই নিতে হবে। সংবাদ মাধ্যম অবশ্যই আছে মানুষকে সচেতন করার জন্য। পাশাপাশি আমাদের উৎসবের মরশুম আসছে, বিভিন্নভাবে সেখানে অনেক ধরনের প্রচার হবে। সেই প্রচারগুলোর মধ্যে যদি আমরা অবশ্যই এই সাইবার
ক্রাইম সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করতে পারি, তাহলে হয়তো অনেকটাই, একজন যদি জানতে পারেন তাহলে একজনই হয়তো বাঁচবেন। অসংখ্য ধন্যবাদ নিখিলবাবু আপনাকে, অসংখ্য ধন্যবাদ সুমেন্দ্রবাবু আপনাকে। নমস্কার। দর্শক বন্ধুরা, ত্রিপুরা তো বটেই, আজ গোটা দেশ সাইবার প্রতারণার ভয়াবহ জালে জর্জরিত। শহর হোক বা প্রত্যন্ত গ্রাম, এই দানব এখন সর্বত্র। সাইবার প্রতারকরা কিভাবে আপনাকে ঠকায়, ভুয়ো লিঙ্ক পাঠিয়ে আপনার ফোন হ্যাক করে, কেওয়াইসি আপডেট বা ফোন অফারের নাম করে ওটিপি জেনে নেয়, ইউপিআই এর মাধ্যমে টাকা রিসিভ করার ভান করে, আসলে টাকা পে করিয়ে নেয়, আপনার সোশ্যাল মিডিয়ার তথ্য ঘেটে সাজিয়ে তোলে নিখুঁত প্রতারণার ফাঁদ। এদের অপরাধ নানান রূপে ছড়ানো, কখনো ব্যাংক কর্মকর্তা সেজে, কখনো পুলিশ অফিসার, আবার কখনো আপনাদের পরিচিত কারোর প্রোফাইল হ্যাক করে। আপনি ছাত্র হন বা চাকরিজীবী, গৃহবধূ হন বা প্রবীণ, সবাই এদের নিশানায়। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, সচেতন হন। আর দেশ দুনিয়ার নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।